হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সে। তো আজকে আমাদের বিজনেস স্টাডিজ ক্লাস 11 সেমিস্টার 1 এর লাস্ট চ্যাপ্টারটা হতে যাচ্ছে অধ্যায় 5, কারবারের বহিঃপ্রকাশের পদ্ধতি, ইমার্জিং মোড অফ বিজনেস। আমাদের আগের 4টে পার্ট হয়ে গেছে। তো আজকের পার্টটাও তোমরা ভালো করে মন দিয়ে দেখো, খুব ইজিলি বুঝতে পেরে যাবে। তো এইখানে জিনিসগুলো খুব সিম্পল আছে এবং খুব ছোট একটা চ্যাপ্টার আছে, খুব ইজি বুঝেও যাবে। সেটা আমাদের কি আছে, সবার প্রথমে ই বিজনেস। ই বিজনেস বা বৈদ্যুতিন কারবার, সেটাকে কি বলা হচ্ছে? ই বিজনেস মানে কি? আমরা ধরো দোকানে যাচ্ছি, দোকান থেকে জিনিসপত্র পারচেজ করছি, কিন্তু তোমরা এখনকার টাইমে কি করো, অনলাইনে জিনিসপত্র কিনে নাও। মোবাইল বা কম্পিউটারের মধ্যে ইন্টারনেট ব্যবহার করে জিনিস কেনো, আবার অনেকে কি করে এইভাবে বিক্রিও করে। ঠিক আছে, তো এই কেনা বেচা যে টোটাল প্রসেসটা হয়, সেটা কি তোমাদের বিজনেস বা কারবার বলে? তো যেমন আমাদের কি অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, এগুলো থেকে আমরা কি ঘরে বসে জিনিস কিনতে পারি এবং অপর প্রান্তে অন্য লোক কি করে বিক্রি করছে। তো এইটাই বলেছে বৈদ্যুতিন কারবার বা ই বিজনেস হলে আমরা একটা পদ্ধতি যেখানে ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পণ্য পরিষেবা কেনা বেচা হয়। তো কম্পিউটার এবং ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে এই ব্যবসা সংক্রান্ত কার্যকলাপই হলো ই বিজনেস। এর বৈশিষ্ট্য কি কি আছে? সবকিছুই আমাদের অনলাইনে থাকে, ডিজিটাল ভাবে হয়ে থাকে, কোনো অফলাইনে ঝঞ্ঝাট থাকে না। সারাদিন সারা রাত অব্দি চলতে পারবে, কোনো বন্ধ হওয়ার সিন নেই, কেন 24/7 আমাদের থাকে। বিক্রেতা এবং ক্রেতা সরাসরি ডাইরেক্টলি যোগাযোগ করতে পারে। হয় না অনেক সময় আমরা যে ডাইরেক্ট কিনছি যে এখান থেকে, অনেক সময় হয় না আমরা কথা বলে নিই বিভিন্নভাবে কাস্টমার কেয়ারের সাথে কোনো অসুবিধা হলে, এবং আমাদের যেখানে যে জিনিসগুলো আমরা কিনে থাকি সেইগুলোও কি আমরা রিভিউস ইত্যাদি দেখে ভালো করে করতে পারি। খুব ইজিলি আমরা কি করতে পারি, খুব ফাস্ট আমরা তথ্য আদান প্রদান করতে পারি, চ্যাট, ভিডিও কল, ইমেল ইত্যাদির মাধ্যমে। খরচ কম থাকে এবং আমাদের দেশ থেকেও না, পুরো পৃথিবীতে ব্যবসা করা যায়। ওকে, এবং এবার দেখে নিই আমাদের ই বিজনেস এর পরিধি কি কি আছে। এবার এই টার্মস গুলো আমাদের জেনে রাখা দরকার। বিজনেস টু বিজনেস, এটা মানে কি কোম্পানি থেকে কোম্পানি বা কারবার থেকে কারবার বিজনেস করছে, যেমন আলিবাবা। আলিবাবা বলে একটা আছে, যে এটা হলো জ্যাকমার কোম্পানি। তো তারা কি করে, ব্যবসায়ীরা নিজেদের মধ্যে লেনদেন করছে। বিজনেস টু কনজিউমার, যেটা আমাদের কি আছে, বি টু সি, ব্যবসায়ী থেকে গ্রাহকরা কিনছে, যেমন আমাদের অ্যামাজন। সি টু সি আমাদের কি আছে, কনজিউমার টু কনজিউমার, মানে ওএলএক্স। ওএলএক্স এর মধ্যে কি থাকে, যে বলে না ওএলএক্স ফর বেস ডে, পুরোনো ধরনের কোনো জিনিস থাকলো বা কোনো কিছুই থাকলো, সেটা কি করলো, কনজিউমার ডাইরেক্টলি কিনে নিচ্ছে কনজিউমারের কাছ থেকে। তারপর আছে কি ইন্ট্রা বিজনেস, মানে কোম্পানির ভেতরেই কাজ হচ্ছে, যেমন যারা হিউম্যান রিসোর্স ম্যানেজাররা আছে তারা কাজ করে থাকে। তারপর আছে এম কমার্স, যেটাকে মোবাইল কমার্স বলে, অ্যাপের মাধ্যমে আমরা কেনাকাটা করছি। ঠিক আছে? তারপর আছে অনলাইন সার্ভিস, অনলাইনে যে ক্লাস হয়ে থাকে, সফটওয়্যার হয়ে থাকে, আমাদের যেরকম ক্লাসেস আছে, আমাদেরও যেরকম ক্ল্যারিটি ক্লাসেস এর অনলাইন ক্লাস আছে, এই সমস্ত কিছু আমাদেরকে করছে। ঠিক আছে? তো এইগুলোই আমাদের কি ই-বিজনেস আমাদের হয়ে থাকে। আর এদের সুবিধা কি, কি আছে? সারা পৃথিবী থেকে লোক জিনিস কিনতে পারে, বিক্রি করতে পারে। কম খরচে শুরু করা যায়। খুব দ্রুত আমরা ডেলিভারি নিতে পারি। অনেক কাজ কম্পিউটার নিজে নিজেই করে ফেলতে পারে। ঘরে বসেই কেনাকাটা করতে পারি। বেশি লোক রাখার দরকার পড়ে না। এই সমস্ত কিছুই আছে। এই পয়েন্ট গুলো তোমরা দেখতে পাচ্ছ, সেইগুলোকেই আমি শর্ট করে বললাম। ওকে? যে বাজার সম্প্রসারণ, সাশ্রয়ী, দ্রুত সেবা প্রদান, এইগুলোই আমরা বললাম। আর অসুবিধা কি, কি আছে? ইন্টারনেট না থাকলে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। এই যেগুলো বলছি সেগুলোই পয়েন্টগুলোই আছে, জাস্ট আমি তোমাদের ইজি ভাষায় বলে দিচ্ছি। হ্যাকাররা ঢুকে পড়তে পারে। হ্যাকাররা মানে কি, আমাদের যারা ডেটা চুরি করে নেয়, তাই না? অসাধুভাবে ডেটা নিয়ে নেয়। ওরা আমাদের ক্ষতি করার চেষ্টা করে। আর্থিকভাবে ক্ষতি করার চেষ্টা করে, সামাজিকভাবে ক্ষতি করার চেষ্টা করে। অনেক সময় পণ্য দেরিতে আসে, যেটার প্রোডাক্টটা থাকে সেটা দেরিতে আসে বা ভুল আসে। এক জিনিস অর্ডার করে অন্য জিনিস। এগুলো তোমরা অনেক দেখেছো। এবং বা পণ্য আগে থেকে আমরা দেখি না, বলে বিশ্বাসযোগ্যতার অভাব থাকে, তাই না? আর মুখোমুখি ডাইরেক্ট ফেস টু ফেস ওইভাবে কথা বলা যায় না, যাতে আমাদের রিভিউ ইত্যাদি দেখে আমাদের নিতে হয়। এবং অনলাইনে অনেক কম্পিটিটরও বেশি থাকে। তো সেইগুলো আমাদের টোটাল থাকে না। ওকে? এবং আমাদের আধুনিক বিশ্বে ই-বিজনেস এর প্রভাব কি? কি প্রভাব পড়েছে? এখানে যে কেউ বিশ্বের যেকোনো জায়গায় বসে বিজনেস করতে পারে। গ্লোবালাইজেশন যেটাকে বলা হয়ে যায়। খুব কম খরচে পণ্য বিক্রয় করা যায়। খুব তাড়াতাড়ি পণ্য বিক্রয় করা যায়। এবং নতুন, নতুন চাকরি তৈরি হয়েছে, যেমন ডেলিভারি বয়, ডিজিটাল মার্কেটার, এরা থাকে। আবার নতুন প্রযুক্তি ব্যবহার করা, যেমন মোবাইল অ্যাপ, এআই, ক্লাউড কম্পিউটিং, এই সমস্ত কিছু আমাদের হয়ে থাকে। পণ্য বিক্রি করা, অর্ডার নেওয়া, সমস্ত কিছুই কম্পিউটারের সাহায্যে বা অটোমেটিক আমাদের করে নিতে পারি। এবং সময় এবং কষ্ট, মানে পরিশ্রম, দুটোই আমাদের কম লাগে। এইগুলো আছে। এবং ই-বিজনেস করতে কি, কি জিনিসের দরকার পড়ে? আইটি ইনফ্রাস্ট্রাকচার লাগে। সেগুলো কি, কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার লাগে। ইন্টারনেট সংযোগ ভালো লাগে। ভালো ইন্টারনেট স্পিড লাগে, ওয়েবসাইট লাগে, অ্যাপ লাগে। মানে যেই মোবাইল অ্যাপের মধ্যে তুমি পড়ছো, যেরকম অ্যামাজন। অ্যামাজনের ওয়েবসাইটও আছে, অ্যাপও আছে। পেমেন্ট সিস্টেম লাগে, ইউপিআই এর মাধ্যমে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফোনপে, পেটিএম, এই সমস্ত কিছু। স্কিলড লোকজন লাগে, যারা এই সমস্ত জিনিসপত্র চালাতে পারে। এগুলো তো টেকনোলজির ব্যাপার থাকে। সাইবার সিকিউরিটির দরকার পড়ে, যাতে হ্যাকাররা ঢুকতে না পারে। এবং মার্কেটিং করতে হয়, মানে এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল অ্যাড, দেখো না ফেসবুক, ইউটিউব, এই সমস্ত জায়গার মধ্যে। ইমেল মার্কেটিং, এই সমস্ত কিছুর মাধ্যমে কি প্রচার করা হয়ে থাকে নিজের বিজনেসের। এবং লজিস্টিক এবং ডেলিভারির জন্য ব্যবস্থা করা, ই কার্ড থাকে, ডেলিভারি ফাই থাকে, এইগুলো।
এবং ব্যবহারের জন্য মানে যে বিজনেসটাকে চালানোর জন্য এবং আইনত ব্যাপার থাকে, রেজিস্ট্রেশন করতে হয়, জিএসটি করতে হয় এবং আইটি আইন মানে মানে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, এই সমস্ত কিছু মেনে চলতে হয়। নাহলে পরে এর দ্বারাও আমাদের সমস্যা হতে পারে। তারপর কি আছে, চিরাচরিত ব্যবসা বা প্রচলিত ব্যবসা, সাথে বৈদ্যুতিন ব্যবসা। মানে যেটা আমাদের নরমাল রেগুলার যে ব্যবসা হয়ে থাকে তার সাথে ই বিজনেস এর মধ্যে পার্থক্য কি? এখানে কি সামনাসামনি দেখা করে আমরা ডাইরেক্ট কিনি। আর ই বিজনেস এর মধ্যে কি ইমেল, ভিডিও কল এন্ড অনলাইন প্ল্যাটফর্ম এটার দ্বারা থাকে। এবং এখানে কি দোকান একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের খোলা থাকে। এবং ই বিজনেস এর মধ্যে কি সারাক্ষণই দোকান খোলা থাকে এবং এটা কি একটা নির্দিষ্ট শহরের মধ্যে স্থানীয়ভাবে হয়ে থাকে। এটা কি গ্লোবাল হয়ে থাকে। যেকোনো জায়গায় যেকোনো শহর থেকে আমরা কিনতে পারি। এখানে খরচ বেশি থাকে, মানে কাঠামোর দরকার পড়ে, স্ট্রাকচারের দরকার পড়ে, দোকান-টোকান ইত্যাদি ভাড়া-টাড়া করা। এটাতে আমরা কি অনলাইনে পুরো চালিয়ে নিতে পারি। তারপর আমাদের কি আছে, এখানে হলো স্পিডটা কি হয়, খুব ধীরে হয়ে থাকে এবং দ্রুত হয়ে থাকে। রিটেইল পদ্ধতিতে আমরা টাক করে জিনিসপত্র কিনে নিচ্ছি। এবার যেই দোকানে আছে সেই দোকান থেকে ডাইরেক্ট রেফারেন্স এসে সেই দোকানি প্যাক-ট্যাক করে পাঠিয়ে দিচ্ছে এবং আমাদের ঘরে চলে আসছে। ঠিক আছে? এখানে প্রযুক্তির কম ব্যবহার হয় আর এখানে প্রযুক্তির বেশি ব্যবহার হয়। এবং এখানে হলো শারীরিক নিরাপত্তা থাকে এবং এখানে কি সাইবার সিকিউরিটির দরকার পড়ে থাকে। ঠিক আছে? এগুলো খুবই সিম্পল জিনিস। মানে এতটাই সিম্পল তোমরা খুব ইজিলি বুঝতে পেরে যাবে। তারপর আছে আমাদের কি ই-বিজনেস আর ই-মার্কেটিং। ই-বিজনেস কি? পুরো ব্যবসাটাকে চালানো। আর মার্কেটিং মানে কি আমাদের যে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করা, বিজ্ঞাপন দেওয়া। ঠিক আছে? এখানে কি থাকে অর্ডার, ডেলিভারি এই সমস্ত কিছু নেওয়া হয়ে থাকে এবং এখানে কি এসইও ইত্যাদি করা হয়ে থাকে, বিজ্ঞাপন চালানো হয়ে থাকে। এবং এখানে ওয়েবসাইট, অ্যাপ, ডেটা, ক্লাউড থাকে। আর এখানে কি Google Ads চালানো হয়, Facebook Ads চালানো হয়, বিভিন্ন কোলাবোরেশন করা হয়ে থাকে। এগুলো তোমরাই জানো Instagram এর মধ্যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি হয়ে থাকে। আর এটা কি ই-বিজনেস কি একটা ওভারঅল একটা স্ট্রাকচার। আর ই-মার্কেটিং এটা ই-বিজনেসেরই একটা ব্রাঞ্চ বলতে পারি। ই-বিজনেস এর মধ্যে কি ই-মার্কেটিং আছে। আমরা বিজনেস বাড়াচ্ছি তাহলে তো মার্কেটিংও করতে হবে না, মানে প্রচারও করতে হবে না। নাহলে ওইগুলো ছাড়া হবে কি করে? তো সেটা ই-বিজনেস এর মধ্যেই আমাদের পড়ে। আবার কি আছে অনলাইন ট্রান্সেকশন। এটা কি? আমরা এখানে মোবাইল বা কম্পিউটার দিয়ে জিনিস কিনি, টাকা দিয়ে এগুলোই সব ইন্টারনেটের মাধ্যমে হয়। সেটাকে আমাদেরকে অনলাইন ট্রান্সেকশন বলে। যেমন ফ্লিপকার্টে আমরা খেলনা কিনছি। ফ্লিপকার্টের মধ্যে থেকে আমরা কোনো কিছু মোবাইল কিনছি। ঠিক আছে? তারপর তুমি ফোনপে বা গুগল পে দিয়ে টাকা দিচ্ছ। এইগুলোই তো আমাদের অনলাইন ট্রান্সেকশন। এটাই বলেছে। অনলাইন লেনদেন হলে ইন্টারনেটের মাধ্যমে পণ্য পরিষেবা বিনিময়ে মূল্য পরিশোধ করা এগুলো। এগুলো তোমাদের তো এমসিকিউতে আসবে। জাস্ট তোমাদের এই কনসেপ্ট গুলোকে নিতে হবে এবং এগুলোকে বুঝে তোমাদের এমসিকিউ সলভ করতে হবে। আর এর সুবিধা কি সেম ভাবে ই-বিজনেস এর মতো সুবিধা সারাদিন সারারাত খোলা থাকে 24/7। সব কাজ মোবাইলের দ্বারা, কম্পিউটারের দ্বারা, ইন্টারনেটের দ্বারা হয়ে যায়। দোকান খোলার কোনো দরকার নেই, খরচ কম থাকে। বিদেশ থেকেও কিছু জিনিস কিনতে পারো, প্রতিটি লেনদেনের রেকর্ড থাকে। এই সমস্ত কিছু আমাদের হয়ে থাকে, যে ট্রান্সপারেন্সি যেটাকে বোঝানো হচ্ছে। আর এর অসুবিধা কি ইন্টারনেট না থাকলে কিছু চলবে না। হ্যাকাররা টাকা, তথ্য এই সমস্ত চুরি করে নিতে পারে। এবং আমাদেরকে অনেক সময় পণ্য দেরিতে আসে, ভুল পণ্য আসে। ব্যবহারকারীর প্রযুক্তি না জানা থাকলে সেক্ষেত্রেও আমাদের কি সমস্যা হয়। আবার কি আছে আমাদের অনলাইনে কি করে পেমেন্ট করে? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারি। ব্যাংকের কার্ড থাকে সেইগুলো দিয়ে টাকা পেমেন্ট হয়। নেট ব্যাংকিং করতে পারি। ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে টাকা পাঠাতে পারি। আবার মোবাইল ওয়ালেট থাকে। মোবাইল ওয়ালেট মানে কি এটা ইউপিআই এর মধ্যেই থাকে। যে মানে কিছু টাকা তুমি রেখে দাও। ইন্টারনেট ছাড়াও তুমি সেটাকে কাজ করতে পারবে। এবং ইউপিআই থাকে। ইউপিআই তো জানোই। যে পেটিএম, ফোনপে এই সমস্ত কিছু। ক্যাশ অন ডেলিভারিও আমরা করতে পারি। যেগুলো আমাদের ডাইরেক্ট জিনিস এসে গেল তখনই আমরা পেমেন্ট করছি। ঠিক আছে? এইগুলো আমাদের হয়ে থাকে। আর এবং অনলাইনে যখন আমরা ট্রানজাকশন করি তার কি ধাপ থাকে? প্রথমে ওয়েবসাইটে ঢুকতে হয় যেমন অ্যামাজন। তারপর তুমি যেটা কিনতে চাও সেটাকে বাছতে হয়। তারপর কার্টের মধ্যে রাখো, অ্যাড টু কার্ট করি না? এগুলো তোমরা সবাই জানো। এগুলো আজকালকার টাইমে খুবই ইজি ব্যাপার। ঠিকানা, সময়, কিভাবে পেমেন্ট করবে এই সমস্ত কিছু দিতে হয়। মানে কোন ঠিকানা কি আ তোমার হলো পেমেন্টের প্রসেস হবে, সিওডি হবে নাকি হলো তুমি অনলাইনে পেমেন্ট করবে, এইগুলো তোমাকে দিতে হয়। তারপর থাকে হলো সবকিছু চেক করে নিতে হয় শেষে। ঠিক আছে? তারপর আমাদের সার্ভারের অনুযায়ী প্রসেস হয়। তারপর আমরা পেমেন্ট করে দিই। তারপর আমাদের কি হয় ডেলিভারির ইনভয়েস জেনারেট হয়ে যায়। মানে বিল জেনারেট হয়ে যায়। ঠিক আছে? তারপর একটা নির্দিষ্ট টাইমের পর তোমার কাছে অর্ডার চলে আসে। ওকে? তো এই জিনিসটাই এখানে বলেছে। দেখতে পাচ্ছ যে পণ্য কার্টে রাখা এই জিনিসটা আমি টোটালে বলে দিলাম। আর এক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে? অ্যা নিরাপত্তা কি হয়ে থাকে? এসএসএল সার্টিফিকেট থাকে, ওয়েবসাইটে ঢোকার সময় একটা লক চিহ্ন দেওয়া থাকে। দেখবে তোমাদের লক মতো একটা অপশন থাকে। দেখবে ওয়েবসাইটের উপরে এরকম করে একটা লকের মতো তালার মতো অপশন থাকে। তারপর ফায়ারওয়াল থাকে। এটা কি? এটা হ্যাকারদের আটকানোর জন্য একটা ব্যবস্থা বলতে পারো। এবার ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড, ফোনের মধ্যে কোড আসে। যেটা না বললে পেমেন্ট হয় না। অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার যেগুলো কি কোনো এরকম কোনো বাজে সফটওয়্যার যে ঢুকিয়ে রেখেছে যেটা তোমার ডেটা লিক করে দিচ্ছে বা কোনো প্রকার হ্যাকিং এর রিস্ক বাড়িয়ে দিচ্ছে, এইগুলো আটকানোর জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এনক্রিপশন থাকে, মানে তথ্য লুকানো থাকে। মানে কি ধরো তুমি এই প্রান্তে কি কথা বলছো আর আমি ওই প্রান্তে কি কথা বলছি ধরো চ্যাটের মাধ্যমে, সেগুলো মিডলম্যান কেউ পড়তে পারে, যেগুলো হোয়াটসঅ্যাপে যেরকম ফিচার থাকে। ঠিক আছে? এবং ফ্রড ডিটেকশন সিস্টেম থাকে, কোনো সন্দেহজনক কার্যকলাপ হলে সেটা সহজেই ধরে নেয়। এই জিনিসগুলো থাকে। এবার কিছু টার্মস আমরা দেখে নিই। তোমরা অনেকেই কম বেশি জানবে, তবুও আমরা দেখে নিই। ডেটাবেস কি?
ডেটাবেস কি তথ্য জমিয়ে রাখার জায়গা। বিভিন্ন ধরনের ডেটাবেস হয়ে থাকে, এসকিউএল হয়ে থাকে, আমাদের হলো MySQL হয়ে থাকে, Oracle হয়ে থাকে, এগুলো ডেটাবেসের মধ্যে পড়ে। MongoDB হয়ে থাকে, এগুলো একটা সফটওয়্যার ডেটাবেসের মধ্যে পড়ে, যেগুলো কম্পিউটারের মধ্যে ডেটা রাখতে সাহায্য করে। আর নরমাল ভাবে ডেটাবেস কি মানে তোমার তথ্য রাখার জন্য, তুমি ধরো নিজের খাতার মধ্যে অনেক কিছু ইম্পর্টেন্ট ডিটেলস রেখে দিয়েছো, এটাকে ডেটাবেস বলতে পারে। ঠিক আছে, যেমন তোমাদের স্কুলের ক্ষেত্রে হয় না যে রেজিস্টার থাকে যেটার মধ্যে তোমাদের প্রেজেন্ট করানো হয়ে থাকে, অ্যাবসেন্ট প্রেজেন্ট ওই জিনিসটা। তারপর আমাদের অ্যাটেন্ডেন্স যেটাতে নোট করা হয়ে থাকে। তো ইন্টারনেট কি সমস্ত কম্পিউটারকে একসাথে কানেক্ট করছে। ঠিক আছে, আমরা গুগল, ইমেল, হোয়াটসঅ্যাপ এগুলো করছি, তোমরাও যে সমস্ত কিছু অ্যাক্সেস করছে এইগুলো। তারপর আমাদের কি থাকে ডাব্লিউ যেটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয়ে থাকে, এটা কি একটা ওয়েবসাইটের একটা দুনিয়া মতো বলতে পারি, যেখানে সমস্ত ওয়েবসাইট আমরা অ্যাক্সেস করতে পারি। তারপর কি থাকে সার্ভার, একটা বড় কম্পিউটার মতো ভাবতে পারি, এটা কি অন্যান্য কম্পিউটার বা অন্যান্য ডিভাইসকে কি সার্ভ করে যাচ্ছে, মানে ডেটা দিয়ে যাচ্ছে। ধরো আমি এখানে ইউটিউবের মধ্যে একটা ভিডিও চালাচ্ছি, সেই ভিডিওটা তোমরা যে দেখছো, তো সেটা কিভাবে দেখছো, একটা জায়গার মধ্যে স্টোর করা আছে, সেইখান থেকে তোমাদের কাছে চলে আসছে। আর মাল্টিমিডিয়া কি, এই যে ভিডিওস, এই ইমেজ, অ্যানিমেশন, এই সমস্ত কিছু মাল্টিমিডিয়া। আর ভাইরাস কি, ভাইরাসের ফুল ফর্ম হয়ে থাকে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ঠিক আছে, মানে ওই যেটা বলে একটা খারাপ সফটওয়্যার বলে, এটা কি কম্পিউটারকে নষ্ট করে, একটা প্রোগ্রাম বলতে পারি, যেটা কি নিজেকে অনেকবার কপি করতে থাকে, তোমার কম্পিউটারের মধ্যে ফাইলগুলোকে খারাপ করে দেয়, যেরকম আমাদের হিউম্যান বডিতে ভাইরাস থাকে, তো সেরকমই ব্যাপার। ঠিক আছে, উদাহরণ কি ট্রোজান, এই সমস্ত কিছু আছে, ওয়ার্মস এইগুলো। আর স্যাটেলাইট কি, মহাকাশে যেটা থাকে যে যন্ত্র, যা টিভি বা জিপিএস চালাতে আমাদের সাহায্য করে ব্রডকাস্টিং করতে। আর হ্যাকিং কি, অনুমতি ছাড়া কোনো গভর্নমেন্ট নেটওয়ার্ক বা কম্পিউটারের মধ্যে ঢুকে ডেটা কে লিক করে দেওয়া, ডেটা নিয়ে নেওয়া, এইগুলো। আর সাইবার ক্রাইম কি, যে ইন্টারনেটের মধ্যে হ্যাকিং, অনলাইন ফ্রড, থেফট, সাইবার বুলিং, এইগুলোকেই আমাদের যে অপরাধগুলো হয়ে থাকে ইন্টারনেট বা কম্পিউটারের মধ্যে, যে অপরাধ করা হয়ে থাকে, সেইগুলোকেই আমাদের কি বলা হয়ে থাকে, সাইবার ক্রাইম। আর ওয়েবসাইট তো জানো, যেটা থেকে আমাদের কি অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি থাকে। ওয়েব পেজ মানে কি, এই যে তোমরা ধরো একটা ওয়েবসাইটের মধ্যে ক্লিক করছো, যেটা সামনে একটা কিছু দেখতে পাচ্ছ, সেটা ওয়েব পেজ। আর আরেকটাতে ক্লিক করলে আরেকটা কিছু দেখতে পারলে, এইগুলোকে একত্রে কি বলা হয়ে থাকে, ওয়েবসাইট। যেমন google.com, amazon.com, এই সমস্ত জিনিসগুলো আমাদের কি আসে। ওকে, এবার আমরা কি বুঝবো, যে আউটসোর্সিং। এবার আউটসোর্সিং ব্যাপারটা কি, আশা করি আগের পার্টগুলো বুঝতে পেরেছো। আগের পার্টগুলো খুবই ইজি একটা জিনিস, সেইগুলো সবাই কম বেশি বুঝতে পেরেছো। আর এই চ্যাপ্টারটা খুব ইজি আছে। তারপর কি আছে আউটসোর্সিং। আউটসোর্সিং কি একটা এমন একটা পদ্ধতি, যেখানে বড় কোনো কোম্পানি তাদের কিছু কাজ অন্য কোম্পানিকে দিয়ে করায়। ধরো একটা মোবাইল কোম্পানি তাদের কাস্টমার কেয়ার নিজে না চালিয়ে অন্য একটা কোম্পানি দিয়ে চালাচ্ছে। ধরো একটা বড় মোবাইল কোম্পানি আছে, তারা কি করছে, নিজের নিজের ধরো লোক করছে না, রাখছে না, ঠিক আছে, অন্য একটা কোম্পানিকে বলে দিয়েছে যে তোমরা আমাদের হয়ে এই কাস্টমার কেয়ারটা চালিয়ে নাও, এবং আমি তোমাদের কিছু টাকা দিয়ে দেবো। মানে ওরাই দেখছে, ওরাই সমস্ত কিছু ব্যবস্থা করছে, ওরাই চালাচ্ছে, কিন্তু এ কি ডাইরেক্ট নিজেরা কিছু করছে না। তো এইটাকে কি বলা হয় থাকে, আউটসোর্স করা বলা হয়ে থাকে, মানে বাইরে থেকে লোক এনে বা বাইরে থেকে কারোর কাছ থেকে কাজ করিয়ে নাও। এটাই বলছে আউটসোর্সিং হলো এমন একটা ব্যবসায়িক প্রক্রিয়া, যেখানে কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব কাজ বা পরিষেবার কিছু অংশ বাইরে থেকে করিয়ে নেয়। এটা কোম্পানি তাদের কাস্টমার কেয়ার পরিষেবার জন্য একটা বিপিও কে দিয়ে পরিচালিত করাচ্ছে। আরো ইজি ভাবে বলতে পারলে, ধরো তোমার একটা প্রজেক্ট করতে হবে, তুমি নিজে না করে তোমার বন্ধুকে দিয়ে করিয়ে নিলে, তো এরকমই ব্যাপার। ঠিক আছে, এগুলোকে আউটসোর্সিং বলা হয়ে থাকে। এটা কেন করা হয়ে থাকে, খরচ কমায়, সময় বাঁচে, ভালোভাবে কাজ করা যায়, নতুন প্রযুক্তি ব্যবহার করা যায়, এবং নিজেদের বিজনেসের মধ্যে যে কাজ থাকে সেগুলোর মধ্যে কি বেশি মন দেওয়া যায়, বলে ব্যবসার গতিও বৃদ্ধি হয়, এই সমস্ত কিছু হয়ে থাকে। ঠিক আছে, কোম্পানি তার মূল উৎপাদন বা কোর অ্যাক্টিভিটিতে মনোযোগ দিতে পারে। তো এই পার্টটাই আমি শর্ট করে বললাম, এগুলো তোমরা দেখে নাও। এবার আমাদের কি আছে, এর হলো কোন কোন জিনিসে খেয়াল রাখতে হয়, এর মধ্যে কি আছে গোপনীয়তা, কনফিডেন্সিয়ালিটি, মানে এই জিনিসগুলো যেগুলো ইম্পর্টেন্ট কোনো ডেটা থাকে, এইগুলো যাতে কোনো মিস ইউজ না হয়ে থাকে। কেন, ধরো অন্য একটা কোম্পানি তোমার হয়ে কাজ করে, তোমার ধরো প্রজেক্ট ফাইলটা আছে, সেই প্রজেক্ট ফাইলটা তো অন্য কেউ দেখতে পাচ্ছে, তাই না, সেটার মধ্যে কাজ করে দিচ্ছে, পরে সে ভুলভাল করে দিল, তুমি টিচারের কাছে অসুবিধা পেতে পারো। এবং খরচের একটা ব্যাপার থাকে, বাস্তবে খরচ খরচ কমাচ্ছে কিনা সেটাও দেখতে হয়, তাই তো? যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তার দক্ষতা আছে কিনা সেইগুলো, এবং চুক্তি যে থাকে সেটাও ঠিকঠাকভাবে করতে হয়, যাতে সেই দায়িত্ব, গোপনীয়তা, এই সমস্ত কিছু যেন সবকিছু থাকে। সব নিয়ম স্পষ্টভাবে লেখা থাকে। ঠিক আছে? এবং কোয়ালিটিটা ঠিকঠাক হচ্ছে কিনা, এবং লিগ্যাল যে ব্যাপারগুলো আছে, আউটসোর্সিং এর বিভিন্ন আইন থাকে, এই সমস্ত কিছু করে, এবং কাজের মানটা কেমন কি হচ্ছে এই সমস্ত কিছু দেখা হয়। ওকে? তো এইটাই আমাদের হয়ে থাকে আউটসোর্সিং। মানে শর্ট ভাবে বলতে গেলে আমাদের কোনো কাজ বাইরে থেকে কাউকে দিয়ে করিয়ে নেওয়া, সেটাই আমাদেরকে আউটসোর্সিং বলে। এবার আমাদের কি আছে বিপিও বা বিজনেস প্রসেস আউটসোর্সিং। এটা মানে কি বড় কোম্পানি তাদের সাধারণ কাজ অন্য কাউকে দিয়ে করাচ্ছে, যেমন ফোনে কথা বলা, ডেটা এন্ট্রি করা, এই সমস্ত কিছু কাউকে দিয়ে করে নিচ্ছে। যেরকম অ্যামাজনের কাস্টমার সার্ভিস বিপিও দ্বারা পরিচালিত হয়ে থাকে। এইটা সেম ভাবে ওই একই ধরনের ব্যাপার, খরচ কমায়, সময় বাঁচায়, অভিজ্ঞ লোককে দিয়ে কাজ করায়, নিজের গুরুত্বপূর্ণ কাজ করায়। কোথায় কোথায় ব্যবহার করে, কাস্টমার কেয়ারে, মানে বাইরে কোন একটা পার্সনকে দিয়ে বা বাইরে একটা কোনো কোম্পানিকে দিয়ে বিজনেসের কাজ করিয়ে নেওয়া।
ঠিক আছে? ব্যাংকের কাজ করা, ই-কমার্স সাপোর্ট, টেলিকম সাপোর্ট এগুলো থাকে না? ফ্লিপকার্ট, অ্যামাজনে তুমি কল করো। তো ফ্লিপকার্ট, অ্যামাজন কি ডাইরেক্ট হলে লোক বসে তোমার কল তুলতে চায়? অন্য কোনো কাস্টমার কেয়ারের লোক থাকে এবং সেটাও কি বিভিন্ন ধরনের কোম্পানি থাকে। ধরো ফ্লিপকার্ট, অ্যামাজনে তুমি ফোন করছো এই মানে এটা না ডাইরেক্ট তোমার ফ্লিপকার্ট, অ্যামাজনই সেটা কন্ট্রোল করছে। অন্য একটা কোম্পানি, ধরো এক্স কোম্পানি, সেটা হলো কন্ট্রোল করছে। XYZ কোম্পানি তারা কন্ট্রোল করছে এবং তারা কি ফ্লিপকার্ট, অ্যামাজনের হয়ে যেই সার্ভিসেস গুলো মানে যে প্রবলেম গুলো হচ্ছে সেটা নিচ্ছে, নিয়ে তারপর সেটা ডাইরেক্ট কানেক্ট করছে আমাদের ফ্লিপকার্ট, অ্যামাজনের সাথে। ঠিক আছে? সেই অনুযায়ী আমাদের হচ্ছে। ওকে, বোঝা গেল ব্যাপারটা? তারপর আমাদের কি আছে? স্কোপ কি আছে সেগুলো তো বললাম। এবং এর সুবিধা কি আছে? খরচ বাঁচায়, দ্রুত কাজ হয়, ভালো মানের লোক পাওয়া যায়, সময় মতো পরিষেবা প্রদান হয়ে থাকে। আর হলো অসুবিধা আমাদের কি হয়ে থাকে? গোপন তথ্য চুরি হতে পারে, কাজ ঠিক মতো না হলে সমস্যা হতে পারে এবং কর্মসংস্থান মানে দেশের লোকেরা কম চাকরি পেতে পারে। কারণ বাইরে থেকে আমরা কাজ করিয়ে নিচ্ছি। তো এইগুলো আমাদের আছে। খুবই সিম্পল জিনিস, মানে এর থেকে ইজি আর হয় না। ঠিক আছে? আমরা লাস্টে একদম এসে গেছি এই চ্যাপ্টারের মধ্যে। আমাদের লাস্ট পার্টটা কি আছে? কেপিও। তারপর আমরা বিপিও, কেপিওর মধ্যে পার্থক্য দেখবো, ব্যাস এই চ্যাপ্টারটা হয়ে যাবে। আর আমাদের বিজনেস স্টাডি সিলেবাসটাও পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। কেপিও মানে নলেজ প্রসেস আউটসোর্সিং। এটা কি? এমন ধরনের আউটসোর্সিং যেখানে খুব বুদ্ধির কাজ করা হয়। যেরকম গবেষণা করা, মার্কেট রিসার্চ, মানে এখানে জাস্ট খালি না, বিজনেস প্রসেস না। যে খালি ওই কাস্টমার কেয়ারের সাথে কথা বলা, ছোট মতো ডেটা এন্ট্রি করে দেওয়া, এইগুলো না। মানে একদম ভালো, ভালো কাজ, যেরকম আইনি কাজকর্ম, তাই না? তারপর হলো বিভিন্ন অ্যাকাউন্টিং করা, অডিটিং করা, মার্কেট রিসার্চ করা, এইগুলোই মানে এই কাজগুলোই বাইরের দিয়ে লোকেদের সাথে করিয়ে নেওয়া হচ্ছে। এর উদাহরণ কি? IBM, ইনফোসিস অনেক সময় কি করে? বিদেশি ক্লায়েন্টদের জন্য কেপিওর কাজ করে থাকে। ঠিক আছে? মানে এই যে IBM বা ইনফোসিস থাকে না? ধরো আমাদের হলো TCS আছে। এরা এরা কি করে? এরা হলো বাইরের যারা হলো কোম্পানি থাকে তাদের কাছ থেকে কাজ তোলে। কাজ তোলে তারপর আমাদের এখানকার লোকদের দিয়ে করিয়ে থাকে। ঠিক আছে? তো সেই অনুযায়ী আমাদের কাজ হয়ে থাকে। যারা TCS এর মধ্যে সফটওয়্যারে কাজ করছে, বানিয়ে দিচ্ছে, এগুলো কি বাইরের কোনো কোম্পানি থেকে প্রজেক্ট তুললে তারা এই কাজগুলো করে থাকে। ঠিক আছে? তো সেই কোম্পানির ক্ষেত্রে সব কাজ তো একা করা সম্ভব হয় না। তো তারা তখন TCS এর হেল্প নেন এবং TCS এর মধ্যে যারা কাজ করে থাকে তারা এই কাজগুলো করে দেয়। ঠিক আছে? তো এইটাই হলো ব্যাপার। কেন করা হয়ে থাকে? বুদ্ধিমান লোকেরা সাহায্য পেতে, সময় বাঁচাতে, ভালো গবেষণা বিশ্লেষণ পেতে, তাই না? এবং ব্যবসার সঠিক সিদ্ধান্ত নিতে, গবেষণা, উদ্ভাবন, গতি এই সমস্ত কিছু বাড়তে, মানে ওভারঅল এ সবাইকে কাজে লাগাতে, সময় বাঁচাতে, ভালো গবেষণা পেতে, সঠিক সিদ্ধান্ত নিতে, এইগুলো। এবং কোথায়, কোথায় ব্যবহার করা হয়? ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, তারপর আইন গবেষণা, মার্কেট রিসার্চ, মেডিকেল, ফার্মাসিউটিক্যাল রিসার্চ, ট্যাক্সেশন, অডিটিং, কনটেন্ট রাইটিং, ডিজাইনিং, এই সমস্ত জায়গা। এটা বুদ্ধির কাজ, মানে নলেজের উপর, যেটা অনলি ফর বিজনেস না। নলেজ যেখানে লাগবে এবং অনেক বুঝদার জ্ঞানসম্পন্ন লোকের দরকার পড়ে, দক্ষ লোকের দরকার পড়ে, ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া যায়, ভালো মানের কাজ পাওয়া যায়। আর খারাপ দিক এটার কি বলতে পারি? অসুবিধা কি বলতে পারি? যে যদি ভালো লোক না পাওয়া যায় তাহলে কাজ খারাপ হতে পারে, প্রশিক্ষিত লোক না থাকলে তথ্যপাত হতে পারে, ডেটা সিকিউরিটির প্রবলেম হতে পারে, সময় মতো কাজ না হলে সমস্যা হতে পারে এবং আইনত এবং অনেক গোপনীয়তার জটিলতা থাকে, অনেক কিছু আলাদা আলাদা ব্যাপার থাকে। ঠিক আছে? এইগুলো এর মধ্যে ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে পড়ে। জাস্ট এই কথাগুলো তোমাদের মনে রাখলে খুব ইজি ভাবে হয়ে যাবে যে বিজনেস প্রসেস মানে এগুলো বিজনেসকে প্রসেস করার জন্য, কাস্টমার কেয়ার, তারপর ডেটা ফিলিং, ডেটা রাখা, এই সমস্ত কিছু কাজের জন্য। আর নলেজ প্রসেসের জন্য আমাদের কি, যেটাকে ডেটা এন্ট্রি বলে। আর নলেজ প্রসেসের জন্য আমাদের কি বুদ্ধিদীপ্ত কাজকর্ম, যেগুলো বেশি নলেজ লাগে। নলেজ নামেই আছে, অডিটিং করা, এই সমস্ত কিছু, অ্যাকাউন্টিং, তারপর ফাইন্যান্স, মার্কেটিং, এই সমস্ত কিছু রিসার্চের জন্য হয়ে থাকে। এবার বিপিও, কেপিওর মধ্যে পার্থক্য লাস্ট আমাদের এটা আছে, এটা করলেই আমাদের হয়ে যাবে। বিপিও আমাদের কি খুব সিম্পল এবং সহজ হয়ে থাকে, নরমাল কাজ হয়ে থাকে। আর কেপিও কি এখানে কঠিন এবং বুদ্ধিদীপ্ত কাজ হয়ে থাকে, জ্ঞান বিশ্লেষণ করার কাজ হয়ে থাকে। এখানে প্রশিক্ষণ, মানে সাধারণ প্রশিক্ষণ পাওয়ার লোক থাকে এবং এখানে কি উচ্চশিক্ষিত পেশাগত দক্ষতা সম্পন্ন লোক থাকে। এখানে কি থাকে? ফোনে কথা বলা, ডেটা টাইপ করা, মানে যেটা কাস্টমার সার্ভিস ডেটা এন্ট্রি বলে। আর এখানে কি ফাইনান্স, অ্যানালিসিস, আইনি গবেষণা, এই সমস্ত কিছু পড়ে। হিসাব নিকাশ করা, গবেষণা করা, এইগুলো পড়ে। আর এখানে কি খরচ কম হয়ে থাকে, এখানে কি খরচ বেশি হয়ে থাকে। এবং এখানে কেমন কি ফল পাওয়া যায়? এখানে নরমাল সাধারণ ফল পাওয়া যায়, আর এখানে কি অনেক মূল্যবান ফল পাওয়া যায়। কেন? বিজনেসটাকে ওভারঅল ব্যবসা বানিয়ে দিতে এগুলো সাহায্য করে। এবং TCS ইত্যাদির মধ্যে TCS এ BPO জবও হয়ে থাকে, KPO জবও হয়ে থাকে। KPO মানে নলেজ প্রসেস, যেগুলোতে একটু সফটওয়্যার বানানো, এই সমস্ত কিছু। আর BPO মানে নরমাল যে কাস্টমার কেয়ার, এই সমস্ত কিছু কাজকর্ম করা। সবই কাজ, কিন্তু তার মধ্যে একটু তার বিশ্লেষণ বা জ্ঞান ভিত্তিক বেশি কাজ লাগে, আর এটার মধ্যে নরমাল থাকে। ঠিক আছে? তো এইটাই ছিল আমাদের কি টোটাল, এটা হলো আমাদের চ্যাপ্টার 5। এটা আমাদের আছে কি, এটা হলো আমাদের ইমার্জিং মোড অফ বিজনেস, যে কারবার বহিঃপ্রকাশের পদ্ধতি। এখানে আমরা ই-বিজনেস এই সমস্ত কিছু জানলাম, যে অ্যাডভান্টেজ ইত্যাদি, ই-বিজনেস আমাদের কি হয়ে থাকে, BPO, KPO ইত্যাদি। ওকে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যতটা পারলাম সিম্পল ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, নোট ভিত্তিক ভাবে। এগুলো দেখো, তোমাদের যে যার বই থেকে এটা দেখে নাও এবং একটুখানি রিডিং মারো। দেখবে বইয়ের মধ্যে MCQ আছে, সেগুলো লাস্টের দিকে ওইখান থেকে অ্যান্সারও দেওয়া থাকে, সেগুলো থেকে প্র্যাকটিস করতে হবে, তাহলে ইজিলি আমাদের হয়ে যাবে। ওকে?
আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইখানে আমাদের কি হয়ে গেল, ক্লাস 11 সেমিস্টার 1 এর বিজনেস স্টাডিজ ফুল সিলেবাস কমপ্লিট হয়ে গেল।